প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। তো আমি এই মুহূর্তে সুইডেনে আছি, বিদেশে আছি। আমি গত 1 মাস হলো সুইডেনে এসেছি, এখানে ফেলোশিপ করতে এসেছি কসমেটিক সার্জারির ওপরে। তো বিভিন্ন বিষয়ে আমাদের বন্ধুরা ইউটিউবে প্রশ্ন করেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি যতদূর বিজ্ঞানসম্মতভাবে দেয়া যায়, বা বিজ্ঞানসম্মত যে উত্তরগুলো রয়েছে, কোনো রকম ভুল ধারণা যদি থাকে কোনো বিষয়ে, সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো মেল জেনাইটাল হেলথ নিয়ে অনেক রকমের ভুল ধারণা, ভুল বিশ্বাস এইগুলো ছেলেদের মধ্যে বা অনেকের মধ্যে রয়েছে, যেগুলোর বৈজ্ঞানিকভাবে ততটা ভিত্তি নেই। এবং এই প্রশ্নগুলো অনেক সময়তেই আমরা অনেককে করতে পারি না, বা নিজেরাও ভালো করে জানতে পারি না, এবং ইন্টারনেটে বা অন্যান্য জায়গাতে যদি দেখি বিভিন্ন রকমের মিস ইনফরমেশান দেয়া থাকে, যা থেকে বিভ্রান্তি বাড়ে এবং অনেক সময়তে মানসিক চিন্তা বাড়ে। তো এই ব্যাপারগুলোর জন্যে আমি আজকের এই ভিডিওটা করছি। এই ভিডিওটার যে খুব যে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স রয়েছে সেটা কিন্তু নয়, কিন্তু অনেক সময়তেই এটা একটা চিন্তার কারণ হতে পারে, বা অনেক সময়তেই সঠিক উত্তর খুঁজে পাওয়া যায় না। সেই জন্য আজকে আমাদের এই ভিডিওটা। আমাদের এক ভাই রয়েছেন, মশিউর মিয়া সম্ভবত নাম, উনি বাংলাদেশ থেকে বলছেন। হ্যাঁ, ওনার নাম মশিউর মিয়া, বাংলাদেশ থেকে বলেছেন। 10-12 দিন আগে বোধহয় লিখেছিলেন যে স্যার আমি বাংলাদেশ থেকে বলছি, পেনিস বাঁকা সম্পর্কে একটা ভিডিও দেন প্লিজ। তো এটা হচ্ছে এই ভাই জানতে চেয়েছেন। তো আমার মনে হলো এই প্রশ্নটা শুধু মশিউরের মনে নয়, আরও অনেকের মনে থাকতে পারে, বা অনেকের এই জিজ্ঞাসা থাকতে পারে। জিনিসটা একটা সায়েন্টিফিক এক্সপ্লানেশন, এবং আমরা ডাক্তারি শাস্ত্র মতে কী জানি বা কী বুঝি সেই জিনিসটা বলা দরকার। তো এই কারণে আজকে এই ভিডিওটা, একটু ইন্ট্রোডাকশানটা লম্বা হয়ে গেল। তো পেনিস বাঁকা হয়ে যাওয়া বা বাঁকা থাকার কারণ কি? স্বাভাবিকভাবে আমরা পেনিসকে যখন দেখব বা পুরুষাঙ্গকে যখন দেখব, তখন দুটো অবস্থাতে আমরা দেখতে পারি, বা দুটো অবস্থা হয়, সেটাকে আমরা জানি। একটা হচ্ছে যখন স্বাভাবিক থাকে, দিনের ম্যাক্সিমামটা সময়তেই স্বাভাবিক থাকে বা ছোট অবস্থাতে থাকে, বা ফ্ল্যাসিড অবস্থাতে থাকে। সো ফ্ল্যাসিড অবস্থাতে যখন থাকে তখন এটা ছোট থাকে, তখন একটা একভাবে থাকে। আর একটা হচ্ছে যখন ইরেকশন হয়, বা যে যখন এটা বৃদ্ধিপ্রাপ্ত হয় বা লম্বা হয়, বড় হয়, তখন একটা স্তব অবস্থা হয়। তাহলে এই দুই অবস্থাতেই কখন বেঁকে যেতে পারে, বা সেটার ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স কী সেটা আমরা বলবো। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যখন ছোট অবস্থাতে থাকে, বা নন ইরেক্টেড অবস্থাতে থাকে, বা ফ্ল্যাসিড অবস্থাতে থাকে, তখন কিন্তু পেনিসটা ডান দিকে বা বাঁ দিকে যে কোনো একটা দিকে ইউজুয়ালি বেঁকে থাকে। ইউজুয়ালি দেখা গেছে বাঁ দিকে বেশি বেঁকে থাকে, বাঁ দিকে বেশি বেঁকে থাকে, ডান দিকে কম বেঁকে থাকে, এবং কখনো কখনো মাঝখানের দিকেও কারো থাকতে পারে। তাহলে মাঝখানেও থাকতে পারে, ডান দিকেও বাঁকা থাকতে পারে, বাঁ দিকেও বাঁকা থাকতে পারে, যে কোনো দিকে বাঁকা থাকতে পারে। এতে ফ্ল্যাসিড অবস্থাতে এতে কোনো অসুবিধে হয় না। এবং অনেক সময় পেচ্ছাপ করতে গেলে পরে আমরা পেনিসটাকে হাত দিয়ে ধরে সোজাভাবে পেচ্ছাপ করে থাকি। সুতরাং ফ্ল্যাসিড অবস্থাতে একটা দিকে বেঁকে থাকাটাই খুব স্বাভাবিক। একটা দিকে হয় ডান দিকে বা বাঁ দিকে বেঁকে থাকতে পারে, বা মাঝামাঝি থাকতে পারে। তো এটা নিয়ে খুব বেশি সমস্যার কথা নয়, বা চিন্তা হওয়ার কথা নয়। এরপরে ব্যাপারটা হচ্ছে যখন ইরেকশন হচ্ছে, ইরেকটাইল অবস্থাতে পেনিসটা বাঁকা রয়েছে কিনা। ইরেকশন হওয়ার পরে দু ধরনের বাঁকা ইউজুয়ালি দেখা যায়, দু ধরনের বাঁকা হতে পারে। একটা হচ্ছে কি, ধরুন এই যে আমি একটা কলা নিয়ে এসেছি, সোজা হয়ে ইরেকশন হয়ে রয়েছে, এটা হয়, এটা ধরুন বডির সঙ্গে যখন থাকছে তখন নিচের দিকে একটুখানি বেঁকে থাকতে পারে, বা ওপরের দিকে একটুখানি বেঁকে থাকতে পারে, বা ডান দিকে একটু বেঁকে থাকতে পারে, বা বাঁ দিকে একটু বেঁকে থাকতে পারে। এটা একটা জিনিস হতে পারে। কারো কারো ক্ষেত্রে যখন ইরেকশন হয় তখন অনেকটা বেশি রকমের বেঁকে যায়, অনেকটা বেশি রকমের বেঁকে যায়, ভেন্ট্রাল কার্ভেচারটা বেশি দেখা যায়, কখনো কখনো উল্টো দিকেও বেঁকে যেতে পারে। তো এই বাঁকাটা কিন্তু দেখা যেতে পারে। এটা গেল বডির বাঁকাটা। দ্বিতীয় নম্বর বাঁকাটা হতে পারে যে মাথার দিকে থাকে, যে শিশ্ন থাকে মাথার দিকটা থাকে, সেটা ইরেকশন হলে পরে অনেক সময় নিচের দিকে বেঁকে যেতে পারে। এইটা আর এক ধরনের বাঁকা। তাহলে এই যে আমরা যদি বাঁকা থাকে তাহলে তিনটে অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাথার দিকটা বেঁকে যাওয়া, শুধু মাথার দিকটা বেঁকে যাওয়া, কিন্তু ইউজুয়ালি দেখা গেছে 10 থেকে 25 ডিগ্রি, 10 থেকে 25 ডিগ্রি মাথার দিকে এমনিতে ইরেকশন হলে পরে যে গ্ল্যান্স পেনিসটা থাকে সেটা স্বাভাবিক বাঁকা থাকে। এতে ফ্রিকশনের জন্য সারফেস এরিয়াটা বেড়ে যায়। যখন শুধু যদি তীক্ষ্ণভাবে থাকে তাহলে যতটা সারফেস এরিয়া হচ্ছে, যদি একটু বাঁকাভাবে থাকে তাহলে সারফেস এরিয়া বেড়ে যায়। তার ফলে মোর নার্ভগুলো উত্তেজিত হতে পারে, বা নার্ভের সেন্সেশনটা বেটার আসে। সেই জন্য ইউজুয়ালি 10 থেকে 15 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত শুধু মাথার অংশটা বাঁকা থাকা, এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনো কখনো দেখা যায় ফ্রেনুলাম টাইট থাকার জন্য পেনিসের মাথাটা অস্বাভাবিক রকমের বেঁকে থাকতে পারে, এবং ফ্রেনুলামে টাইট পড়ার জন্য এখানে
টান পড়ে ব্যথা হতে পারে বা ফ্রেনুলামটা ছিঁড়ে যেতে পারে। এক্ষেত্রে ফ্রেনুলোপ্লাস্টি অপারেশন করে আমরা যে টানটা রয়েছে, যে অস্বাভাবিক বাঁকা রয়েছে বা বেশি বাঁকা রয়েছে, সেটাকে রিলিজ করে দিতে পারি। ইভেন ফ্রেনুলোপ্লাস্টি করার পরেও কিন্তু 10 থেকে 15 ডিগ্রি বাঁকা থাকতে পারে, একদম তারের মতো ইরেক্ট হয়ে যাওয়া কিন্তু অনেক সময় নাও হতে পারে, কিন্তু তাতে অসুবিধা হওয়ার কথা নয়। এবং এই 10 to 15 ডিগ্রি মাথাটা বাঁকা টাকাটা স্বাভাবিক। এরপরে আসছি বডি বা শ্যাফটের বাঁকা। যদি বডিতে দেখা যায় যে 30 ডিগ্রির বেশি বাঁকা রয়েছে, বডিটা যদি 30 ডিগ্রির বেশি বাঁকা থাকে, তাহলে দেখতে হবে যে সেই 30 ডিগ্রি বেশি বাঁকা থাকার ফলে এটা নতুন করে বাঁকা হয়েছে না আগেকার ছিল, মানে প্রথম থেকেই যখন থেকে আপনি জানছেন তখন থেকেই এরকম বাঁকা, নাকি পরবর্তীকালে বিগত 4 বছরে 5 বছর বা 2-3 মাসের মধ্যে বাঁকা রয়েছে। 2 নম্বর হচ্ছে এই বাঁকার সঙ্গে ব্যথা হয় কিনা বা পেইন হয় কিনা। পেরোনিয়াস ডিজিজ বলে এক রকমের ডিজিজ হয়, যাতে পেনিসের মধ্যে শক্ত গুটি মতো বা প্লেক মতো বা একটা পাতের মতো ফিল করা যেতে পারে, যেটা এক্সপ্যানসাইল নয়। ধরুন অন্য জায়গার টিস্যুগুলো এক্সপ্যান্ড করছে এবং এই টিস্যুটা এক্সপ্যান্ড করেনি, স্বাভাবিকভাবে যে জায়গাটা এক্সপ্যানশন হচ্ছে সেই জায়গাটা বেঁকে যাবে, যে জায়গাটা এক্সপ্যানশন হয়নি সেই জায়গাটা সরু থাকবে, স্বাভাবিকভাবে বেঁকে যাবে। তো এই বেঁকে যাওয়া এবং যদি পেইন হয় তাহলে সেটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, আপনাকে ডাক্তারবাবুকে দেখাতে হবে। কিন্তু বেঁকে যাওয়ার সঙ্গে যদি পেইনের কোনো সম্পর্ক না থাকে, তাহলে সিগনিফিকেন্ট বাঁকা হলে পরেও কিন্তু আপনার পার্সোনাল লাইফে বা সেক্সুয়াল লাইফে কোনো অসুবিধে হবে না। এবং ইরেকশন হলে পরেও কিন্তু একটুখানি ডান দিকে বা বাঁ দিকে হালকা বাঁকা থাকতে পারে এবং একটু ওপরের দিকে বা নিচের দিকে বাঁকা বেশি থাকতে পারে। সুতরাং এই যে পেনিসের বাঁকাটা, সেটা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। প্রত্যেকটা মানুষের যেরকম নিজস্ব তাদের উচ্চতা থাকে, তাদের গায়ের রং থাকে, তাদের কেউ রোগা, কেউ মোটা, কেউ মাস্কুলার, কেউ একটু ফ্যাটি, তেমনি পেনিসের যে বাঁকাটা সেটা সবার জন্য যে একই রকমভাবে ইরেকশন হবে বা একই রকমেরভাবে সোজা থাকবে সেটা নয়। একটু ডান দিকে বাঁ দিকে বাঁকা থাকতে পারে, ফ্ল্যাসিড অবস্থাতে ডান দিকে বাঁ দিকে হেলে থাকতে পারে। পেনিসের মাথাটা পেনিসের মাথার দিকটা ইউজুয়ালি 10 থেকে 15 ডিগ্রি বাঁকা হয়, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। একমাত্র সিগনিফিকেন্ট হচ্ছে যদি দেখা যায় ইরেকশন হওয়ার পরে পেইনফুল বাঁকা হচ্ছে বা বেঁকে যাচ্ছে, এবং ইরেকশন হলে পরে আপনার পেনিট্রেশন করতে গিয়ে অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রেই বেঁকে যাওয়াটাকে আমরা ট্রিটমেন্ট করার কথা ভাববো। ট্রিটমেন্ট করার জন্য প্রথমেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে পেনিসের সোনোগ্রাফি করে দেখে নিতে হয় তার মধ্যে কোনো ওই প্লেক্স তৈরি হয়েছে কিনা, পেনিসের কালার ডপলার করে দেখে নিতে হয় তার মধ্যে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো রয়েছে কিনা, এবং দেখে নিতে হবে যে তার অনেক সময় হাইপোস্পেডিয়াস থাকলে পরে পেনিস কিন্তু বেঁকে যেতে পারে, হাইপোস্পেডিয়াস রয়েছে কিনা বা পেচ্ছাবের রাস্তাটা সঠিক জায়গাতে রয়েছে কিনা, এবং ফ্রেনুলামটা টাইট রয়েছে কিনা সেই জিনিসটাও দেখে নেওয়ার বিষয়। যদি বেঁকে যাওয়ার ফলে আপনার ব্যথা হচ্ছে বা আপনার সেক্সুয়াল লাইফে অসুবিধে হচ্ছে, তাহলে অবশ্যই কোনো ডাক্তারবাবু বা কোনো সার্জেন বা কোনো প্লাস্টিক সার্জেন বা ইউরোলজিস্টের সঙ্গে দেখা করে এক্স্যাক্টলি কী হয়েছে সেই সম্বন্ধে কিন্তু সলাহ নেবেন। কিন্তু স্বাভাবিকভাবে যদি অল্প ডিগ্রি বাঁকা থাকে, 15 থেকে 20 ডিগ্রি বাঁকা থাকে, এবং আপনার যদি দৈনন্দিন জীবনে কোনো অসুবিধে না হয়, তাহলে এই স্বাভাবিক বাঁকাটা, এই যে বাঁকাটুকু থাকে সেটাকে স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে, সেটার সঙ্গে খুব যে ট্রিটমেন্ট করার দরকার আছে সেটা কিন্তু নয়। তো আপনাদের যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন। আমি একজন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন, আমি কী ধরনের কাজ করে থাকি সেটা আমার ইউটিউবে চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন। মেল জেনাইটাল হেলথ নিয়েও আমি যথেষ্ট কাজ করে থাকি। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন এবং আমার চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।